তো বন্ধুরা, তোমরা যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ, দেখো বাস আমি তো তোমাকে আগেই বলেছি জিকে, ম্যাথ, জিআই এই তিনটে সাবজেক্ট নিয়ে একদম চাপ নিও না। যে ক্লাসগুলো তোমাদের মাঝে দেওয়া হচ্ছে সেই ক্লাসগুলো ভালো করে করো, তাহলে যথেষ্ট। ঠিক আছে, বা জিকের জন্য দেখো আমি তোমাদের কিন্তু পার ডে দুটো করে সেট করিয়ে দিচ্ছি। তুমি অ্যাকচুয়ালি এক্সাম সেন্টারে গিয়ে যেমন প্রশ্ন তুমি দেখতে পাবে সেই রকম রিলেটেডই কিন্তু আমি দুটো করে সেট করাচ্ছি, সেই ক্লাস দুটো করবা। তার পাশাপাশি দেখো আমি দুটো করে মানে ট্রফিক তুলে তুলে ছোট ছোট ক্লাসের মাধ্যমে ট্রফিক তুলে তুলে আমি কিন্তু আলোচনা করিয়ে দিচ্ছি। এটাও পার ডে দুটো করে বাবা, এটা করবা। আর এই যে পিভিআরসিএস এর প্রশ্নপত্রগুলো আমি হচ্ছে একটু ডিটেলসে আলোচনা করিয়ে দেবো, এই ক্লাসগুলো কিন্তু করে নিবা, তাহলে পরে যথেষ্ট। ঠিক আছে, তুমি এইগুলো করো, দেখবা যথেষ্ট প্রশ্ন তুমি কমন পাবা। ঠিক আছে, তো দেখো আর একটা কথা, তোমরা অনেকেই বলছো দাদা এই টেলিগ্রামে আমরা যুক্ত হতে পারছি না, তা পিডিএফ গুলো কি করবো? দেখো সমস্ত কিছু পিডিএফ আমরা মানে আমাদের একটা নির্দিষ্ট টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে আমি দিয়ে থাকি। সেখানে অ্যাড হতে গেলে তোমাকে 99 টাকা পেমেন্ট করতে হবে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, দেখো 6296053459 এই নাম্বারে তুমি ফোনপে অথবা গুগল পে যে কোনো মাধ্যমে পেমেন্ট করে দিলেই কিন্তু আমি তোমাকে অ্যাড করে দেবো। ঠিক আছে, চলো দেখো প্রথম প্রশ্নটা কি এসে, দেখো বলছে গঙ্গার কোন উপনদী সোনপুরের কাছে পাটনার সাথে মিলিত হয়েছে? সঠিক উত্তর কি? গণ্ডক। মাথায় রাখবে, গঙ্গার একটা উপনদী গণ্ডক, যেটা সোনপুরের কাছে পাটনার সাথে মিলিত হয়েছে। চলো এবার দেখে নেওয়ার, দেখো প্রত্যেকটা প্রশ্নের সাথে কিন্তু আমি ডিটেলস রেখেছি, সেগুলো কিন্তু একটু পরে রিভিশন করে নাও। আচ্ছা, গঙ্গা নদীর দৈর্ঘ্য হচ্ছে 2525 কিমি। ঠিক আছে, গঙ্গা নদীর দৈর্ঘ্য 2525 কিমি। এটি উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়ে হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তাহলে আমরা কি বুঝলাম? যে গঙ্গা নদীর দৈর্ঘ্য 2525 কিলোমিটার। এটা উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়ে হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এবং পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। ঠিক আছে, এবার দেখো গঙ্গার ডান দিকের উপনদী হচ্ছে যমুনা সোন। মাথায় রাখবে, ডান দিকের গঙ্গার ডান দিকের উপনদী হচ্ছে যমুনা সোন, আর বাঁ দিকের উপনদী হচ্ছে গোমতী, ঘরঘরা, রামগঙ্গা, গণ্ডক আর কোশি। এবার দেখো এই যে যমুনা নদী ভারতের প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম নামক স্থানে গঙ্গার সাথে মিলিত হয়েছে। মাথায় রাখবে, সোন নদী কৈমুর পরিসরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে পাটনাতে গঙ্গা নদীতে মিলিত হয়েছে। গোমতী নদী উত্তরপ্রদেশের গাজীপুর জেলায় তোমার ওই গঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে। আর ঘরঘরা নদী বিহারের ছাপড়ার কাছে গঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে। তার সাথে দেখে নাও কোশি নদী বিহারের কাটিহার জেলার কাছে গঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে। এগুলো সমস্ত কিছু কিন্তু তুমি পড়ে নিবা। 2 নম্বর প্রশ্ন দেখো, বলছে গৌতম বুদ্ধ কোথায় মহাপরিনির্বাণ লাভ করেছিল? কুশীনগরে। কোথায় বস? কুশীনগরে। আচ্ছা, এই যে মহাপরিনির্বাণ মানে কি বলতো? দেহত্যাগ করা আর কি। মহাপরিনির্বাণ হচ্ছে দেহত্যাগ। কত সালে মানে কত খ্রিস্টপূর্বাব্দে? মাথায় রাখবে 486 খ্রিস্টপূর্বাব্দে তিনি দেহত্যাগ করেছিলেন। আচ্ছা, মহাভিনিষ্ক্রমণটা কি? মহাভিনিষ্ক্রমণ হলো গৃহত্যাগ। গৌতম বুদ্ধের গৃহত্যাগকে মহাভিনিষ্ক্রমণ বলে, আর দেহত্যাগকে মহাপরিনির্বাণ বলে। মাথায় রাখবে, ঠিক আছে। এই যে মহাভিনিষ্ক্রমণ হলো 29 বছর বয়সে তিনি গৃহত্যাগ করেছিলেন, সেইটাই হলো মহাভিনিষ্ক্রমণ। ঠিক আছে, সিদ্ধিলাভ দেখো মাত্র 35 বছর বয়সে অশ্বত্থ গাছের নিচে তিনি আর কি জ্ঞান অর্জন করেছিলেন, তাই সেইটাই হচ্ছে সিদ্ধিলাভ। ঠিক আছে, কত বছর বয়সটা মাথায় রাখবে? 35 বছর বয়সে। আর যেখানে তিনি এই সিদ্ধিলাভ করেছিলেন সেখানে যে গাছটা ছিল সেটা একটা অশ্বত্থ গাছ, আর সেই গাছটাকে বলা হয় বোধি বৃক্ষ। ঠিক আছে, মাথায় রাখবে। আর সেই স্থানটাই হচ্ছে বুদ্ধগয়া নামে পরিচিত। 8ই ডিসেম্বর বোধি দিবস পালিত হয়। তাহলে কত কত তারিখে বোধি দিবস পালিত হয়? 8ই ডিসেম্বর বোধি দিবস পালিত হয়। গৌতম বুদ্ধ বুদ্ধগয়ায় নির্বাণ লাভ করে। তাহলে গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিল? বুদ্ধগয়ায়। মাথায় রাখবে। দীঘা নিকায়া এটা একটি বৌদ্ধ গ্রন্থ। মাথায় রাখবে, ঠিক আছে। দীঘা নিকায় হলো একটি বৌদ্ধ গ্রন্থ। তার সাথে দেখে নাও যে বৌদ্ধ সম্পর্কিত অনুষ্ঠানের সাথে যুক্ত প্রতীকগুলির মধ্যে স্তূপ হলো মৃত্যুর প্রতীক। মাথায় রাখবে, কি বললাম? স্তূপ হলো মৃত্যুর প্রতীক। পরে প্রশ্ন দেখো, বলছে ভারতীয় সংবিধানের কোন ধারা নতুন রাজ্য গঠন এবং বিদ্যমান রাজ্যগুলির এলাকার সীমানা বা নাম পরিবর্তনের সাথে সম্পর্কিত? সেটা হচ্ছে 3 নম্বর ধারা। মাথায় রাখবে, ধারা 3-এ নতুন রাজ্য গঠন এবং বিদ্যমান রাজ্যগুলির এলাকার সীমানা এবং নাম পরিবর্তনের সাথে সম্পর্কিত 3 নম্বর ধারা। গুরুত্বপূর্ণ কিছু ধারা দেখে নাও। 21 নং ধারায় কি রয়েছে? জীবন ও স্বাধীনতা সুরক্ষার কথা বলা হয়েছে 21 নং ধারায়। 110 নং ধারায় অর্থ বিলের সংজ্ঞা দেওয়া হয়েছে। 26 নং ধারায় ধর্মীয় কার্যাবলী পরিচালনার স্বাধীনতার কথা বলা হয়েছে। 61 নং ধারায় রাষ্ট্রপতি অভিশংসিত হতে পারে। মাথায় রাখবে, 61 নং ধারার অধীনে রাষ্ট্রপতি অভিশংসিত হতে পারে। 93 নং ধারায় কি? লোকসভায় একজন
অধ্যক্ষ এবং সহ অধ্যক্ষ থাকতে হবে সেটা বলা হয়েছে। 17 নং ধারায় অস্পৃশ্যতা বিলুপ্তির বা বিধানের কথা বলা হয়েছে, মাথায় রাখবে, ঠিক আছে। আর 324 নং ধারায় নির্বাচনের তত্ত্বাবধান, নির্দেশনা এবং নিয়ন্ত্রণের সাথে সম্পর্কিত। 153 থেকে 167 নং ধারা রাজ্য কার্যনির্বাহী নিয়ে কাজ করে, ঠিক আছে। দেখো 243 নং ধারাটা কি, এটা হচ্ছে পঞ্চায়েতি রাজকে সংজ্ঞায়িত করা হয় 243 নং ধারায়। আর একটা দেখে নাও 330 নং ধারাটাও কিন্তু গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে তপশিলি জাতি এবং উপজাতিদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করে তোমার এই 330 নং ধারা। চলো বলছি দেখো যে ঘূর্ণিঝড়ের সময় সমুদ্রপৃষ্ঠের অস্বাভাবিক বৃদ্ধি কি নামে পরিচিত, সেটা হচ্ছে স্টর্ম সার্জ। কি বললাম? স্টর্ম সার্জ হচ্ছে ঘূর্ণিঝড়ের সময় সমুদ্রপৃষ্ঠের অস্বাভাবিক বৃদ্ধিটাই এই স্টর্ম সার্জ নামে পরিচিত। আচ্ছা, ঘূর্ণিঝড়ের কেন্দ্রে অবস্থিত শান্ত অঞ্চলটিকে চক্ষু হিসাবে উল্লেখ করা হয়, মাথায় রাখবে, ঠিক আছে। আচ্ছা, কোরিওলিস বল, কি বললাম? কোরিওলিস বল ঘূর্ণিঝড় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতীয় সমুদ্রের দীর্ঘস্থায়ী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের জীবনকাল হচ্ছে 14 দিন, মাথায় রাখবে। ভারতীয় সমুদ্রের যে তীরবর্তী অঞ্চলে যে ক্রান্তীয় ঘূর্ণিঝড়টা হয় তার জীবনকাল হচ্ছে 14 দিন। পরে প্রশ্ন দেখো, বলছে যে লোকসভার প্রিসাইডিং অফিসার হলেন কে? মাথায় রাখবে, লোকসভার যিনি স্পিকার হন তিনিই হলেন লোকসভার প্রিসাইডিং অফিসার, ঠিক আছে। লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স হতে হবে তোমাকে 25 বছর। আচ্ছা দেখো, সংসদের নিম্ন কক্ষকেই কিন্তু লোকসভা বলে, আর উচ্চ কক্ষকে বিধানসভা বলা হয়, মাথায় রাখবে। নিম্ন কক্ষ, ঠিক আছে, নিম্ন কক্ষ হচ্ছে লোকসভা, আর এর সর্বোচ্চ মানে সদস্য সংখ্যা হচ্ছে 552। বর্তমানে লোকসভার স্পিকারকে ওম বিড়লা, মানে ও এম বিড়লা কততম? 17তম, মাথায় রাখবে। চলে আসি পরের প্রশ্ন দেখো, বলছে 1931 সালে অনুষ্ঠিত দ্বিতীয় গোলটেবিল সম্মেলনে কোন মুক্তিযোদ্ধা কংগ্রেসের প্রতিনিধিত্ব করেছিলেন? মহাত্মা গান্ধী, মাথায় রাখবে। 1931-এ যে দ্বিতীয় গোলটেবিল বৈঠকটা হয়েছিল কংগ্রেসের প্রতিনিধিত্ব করেছিলেন মহাত্মা গান্ধী। আচ্ছা, প্রথম গোলটেবিল বৈঠকটা হয় 1930 সালে, মাথায় রাখবে। মুসলিম লীগ, হিন্দু মহাসভা ও অস্পৃশ্য সম্প্রদায়রা অংশগ্রহণ করেছিল কিন্তু তোমার এই প্রথম গোলটেবিল বৈঠকে। ডক্টর ভীমরাও প্রথম গোলটেবিল বৈঠকে অস্পৃশ্যদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থার দাবি জানায়, মাথায় রাখবে। ডক্টর ভীমরাও প্রথম গোলটেবিল বৈঠকে অস্পৃশ্যদের জন্য মানে পৃথক নির্বাচন ব্যবস্থার দাবি রেখেছিলেন। আচ্ছা, দ্বিতীয় গোলটেবিল বৈঠকটা হয় 1931 সালে, মাথায় রাখবে, কেমন? 1931 সালে দ্বিতীয় গোলটেবিল বৈঠক হয়। তৃতীয় গোলটেবিল বৈঠক 1932 সালে হয়েছিল। আচ্ছা, ডক্টর বি আর আম্বেদকর আর তেজ বাহাদুর এই দুজন ব্যক্তি কিন্তু মাথায় রাখবে তিনটে গোলটেবিল বৈঠকেই কিন্তু অংশগ্রহণ করেছিলেন। ডক্টর বি আর আম্বেদকর আর তেজ বাহাদুর এনারা দুজনাই 3টি গোলটেবিল বৈঠকেই কিন্তু অংশগ্রহণ করেছিলেন। আচ্ছা দেখো, এই গোল টেবিলটা করা হয়েছিল কারণ দেখো ব্রিটিশরা ভারতের সাংবিধানিক সংস্কার নিয়ে আলোচনা করার জন্য এই গোল টেবিল বৈঠকের আয়োজন করেছিলেন, ঠিক আছে। পরে প্রশ্ন দেখো কি বলছে, বলছে নাগার্জুনী গুহা, যাকে বরাবর গুহাও বলা হয়, মাথায় রাখবে। নাগার্জুনী গুহার আরেকটা নাম হচ্ছে বরাবর গুহা। তো এটা বলছে কোথায় অবস্থিত? এটা হচ্ছে বিহারে। কোন রাজ্যে? বিহারে অবস্থিত। কয়েকটা গুহাগুলো দেখে নাও যেগুলো গুরুত্বপূর্ণ। এলিফ্যান্টা গুহা মহারাষ্ট্রে অবস্থিত। উদয়গিরি খণ্ডগিরি গুহা উড়িষ্যা রাজ্যে। দেখো এগুলো সবই হয়তো তোমাদের পড়া আছে, শুধু একটু একটু রিভিশন করে নাও তাহলে যাতে যাতে মাথায় থাকে, ঠিক আছে। ভীমবেটকা গুহা মধ্যপ্রদেশে অবস্থিত। বরাহ গুহা, এটা দেখো বরাবর আর কিন্তু বরাহা এটা কিন্তু দুটো আলাদা, ঠিক আছে। এই বরাহা এই গুহাটা কিন্তু হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত, ঠিক আছে। যোগীমারা গুহা ছত্তিশগড়ে। ভুবন পাহাড় গুহা এটা হচ্ছে আসামে রয়েছে। তারপরে দেখে নাও আর দুটো আছে, বাঘ গুহা, বলো। বাঘ গুহা হচ্ছে মধ্যপ্রদেশে, আর ডুঙ্গেশ্বরী গুহাটা বিহারে অবস্থিত, ঠিক আছে। এগুলো পড়ে নিবা। দেখো বলছে ড্যাশের কারণে শীতের শুরুতে তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত হয়। উত্তর পূর্ব বর্ষা, মাথায় রাখবে। উত্তর পূর্ব বর্ষার কারণেই বা আমরা বলে থাকি উত্তর পূর্ব মৌসুমী বায়ুর জন্যই কিন্তু শীতের শুরুতে তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত হয়, ঠিক আছে। মানে সময়টা দেখে নিও, অক্টোবর নভেম্বরে এই সময়টাও কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে, অক্টোবর নভেম্বরে। তার সাথে দেখে নাও যে পশ্চিমী ঝঞ্ঝার কারণে ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে শীতকালীন বৃষ্টিপাত হয়। কি বললাম? পশ্চিমী ঝঞ্ঝার কারণে, মাথায় রাখবে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে শীতকালীন বৃষ্টিপাত হয়। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ভারতের কেরালা রাজ্যে প্রথম বৃষ্টিপাত ঘটায় তোমার এই সময়টা মাথায় রাখবে, জুন আর সেপ্টেম্বরের মাসে, ঠিক আছে। পরে প্রশ্ন দেখো, বলছে যে কোন শ্বাসযন্ত্রের জীব অধিক শক্তি প্রদান করে? সেটা হচ্ছে সবাত শোষণে, মাথায় রাখবে। সবাত শোষণের মানে হচ্ছে শ্বাসযন্ত্রের জীব আর কি অধিক শক্তি প্রদান করে, ঠিক আছে। তাই এখানে দেখো সবাত শোষণটা কি? সবাত শোষণ হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে ঘটে, মাথায় রাখবা। সবাত শোষণটা
অক্সিজেনের উপস্থিতি ঘটে, একটা খাদ্যের সম্পূর্ণ ভাঙন ঘটে, এটি প্রতি গ্লুকোজ অণুকে 38টি এটিপি অণুতে মুক্ত ঘটায়, ঠিক আছে। আর এর শেষে মানে শেষ পণ্যটি উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড আর জল। তাহলে সবাত শোষণের ফলে শেষ যে পণ্যটা উৎপন্ন হয় সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর জল। আর এটা ঘটে মাইটোকন্ড্রিয়া এবং সাইটোপ্লাজমে। সবাত শোষণ কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়া ও সাইটোপ্লাজমে, মাথায় রাখবে। অবাত শোষণ দেখো অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটে, মাথায় রাখবে। অবাত শোষণ অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটে আর কি। খাদ্যের আংশিক ভাঙন ঘটে, আর এটি প্রত্যেক গ্লুকোজ অণুকে 2টি অণু এটিপি মুক্ত ঘটায়, ঠিক আছে। একটু দেখে নাও। আর অবাত শোষণের ফলে শেষ যে পণ্যটি উৎপন্ন হয় সেটা হচ্ছে ইথানল আর কার্বন ডাই অক্সাইড বা ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায়, মাথায় রাখবে। আচ্ছা দেখো, গ্লুকোজকে অ্যালকোহলে রূপান্তর করার প্রক্রিয়াকেই কিন্তু অবাত শোষণ বা গাজন বলা হয়ে থাকে, মাথায় রাখবে, ঠিক আছে। দেখো, সবাত শোষণে গ্লাইকোলাইসিস ঘটে সাইটোপ্লাজমে, আর কেশব চক্র ঘটে মাইটোকন্ড্রিয়ায়। গুরুত্বপূর্ণ তথ্য, ঠিক আছে। পড়ে নিবা, সব রিভিশন করে নেবা, আমি পিডিএফ দিয়ে দিচ্ছি টেলিগ্রামে, রিভিশন করে নেবা। দেখো, ট্রান্সপিরেশন থেকে শোষণ ও আকর্ষণ বলের কারণে উদ্ভিদের জল অনেক উচ্চতায় পৌঁছায়, মাথায় রাখবে। আচ্ছা দেখো, জীবের শোষণ একটি তাপমোচী প্রক্রিয়া। তাহলে শোষণ কি? শোষণ একটি তাপমোচী প্রক্রিয়া, মাথায় রাখবে। জীবের শোষণ একটি তাপমোচী প্রক্রিয়া। আর শোষণ বানানটা একটু দেখে নিও, হ্যাঁ, এটা একটু ভুল হয়ে গেছে, শোষণ বানানটা দেখে নিও, ঠিক আছে। তারপরে প্রশ্ন দেখো, বলছে যে কোন ভারতীয় সঙ্গীত শিল্পী প্রথম গায়ক যিনি সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন পান? তিনি হচ্ছেন MS শুভ্রলক্ষ্মী, ঠিক আছে। এবার দেখেন, এই 2024-এ কিন্তু যে 5জন ব্যক্তি ভারতরত্ন পেয়েছেন সেটা কিন্তু গুরুত্বপূর্ণ, এবার পরীক্ষা আসার মতো, মাথায় রাখবে। দেখো, এই যে 5জন ব্যক্তি কারা কারা? দেখো, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুর বা কর্পূরী ঠাকুর, যিনি এবারে মানে 2024-এ কিন্তু ভারতরত্ন পেয়েছেন। আচ্ছা, ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং, তিনিও পেয়েছেন ভারতরত্ন 2024-এ কিন্তু। ভারতের সপ্তম উপপ্রধানমন্ত্রী লাল কৃষ্ণ আদবানি, তিনিও পেয়েছেন। ভারতের নবম প্রধানমন্ত্রী PV নরসিমা রাও, তিনিও ভারতরত্ন পেয়েছেন। আর যে গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে, যে ভারতের সবুজ বিপ্লবের জনক MS স্বামীনাথন, তিনিও কিন্তু এবার 2024 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন, ঠিক আছে। তার সাথে দেখে নাও যে সচিন টেন্ডুলকার সর্বকনিষ্ঠ ব্যক্তি যিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছেন, মানে সব থেকে কম বয়সী ব্যক্তি ভারতরত্ন পেয়েছেন, তিনি হলেন সচিন টেন্ডুলকার, ঠিক আছে। খান আব্দুল গফর খান আর নেলসন ম্যান্ডেলা, এই দুই বিদেশি ব্যক্তি কিন্তু, ঠিক আছে। খান আব্দুল গফর খান আর নেলসন ম্যান্ডেলা, এরা দুজনা বিদেশি ব্যক্তি যারা ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। আর ভারতের 13তম রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, ভারতের 13তম রাষ্ট্রপতি প্রণব মুখার্জি 2019 সালে, মাথায় রাখবে, 2019 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। পরীক্ষায় দিয়ে দেবে যে ভারতের 13তম রাষ্ট্রপতি প্রণব মুখার্জি কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন? 2019 সালে, মাথায় রাখবে। 11 নম্বর প্রশ্নটা বলছে, দেখো, রঙ্গস্বামী কাপ ড্যাশ খেলার সাথে জড়িত, বলো। কি হবে? হকি, মাথায় রাখবে। রঙ্গস্বামী কাপ, এটা হকি খেলার সঙ্গে যুক্ত। এবার দেখো, হকির সঙ্গে যুক্ত বিভিন্ন যে কাপ এবং ট্রফিগুলো রয়েছে একটু জেনে নাও। দেখো, আগা খান কাপ, বেটন কাপ, মোদি গোল্ড কাপ, রঞ্জিত সিং গোল্ড কাপ, রঙ্গস্বামী কাপ, ওয়েলিংটন কাপ, তারপরে তোমার হচ্ছে এই কল্পস্বামী নাইডু কাপ, মাথায় রাখবে, নাইডু কাপ, ঠিক আছে। আর ট্রফির মধ্যে ধ্যানচাঁদ ট্রফি, নেহেরু ট্রফি, রতন টাটা ট্রফি আর সঞ্জয় গান্ধী ট্রফি। মুখস্থ করতে হবে না, তুমি শুধু এইটাই 2বার 3বার পড়বে না, তাহলে পরে দেখবা পরীক্ষার সময় তোমার ঠিক মাথায় চলে আসবে যে হ্যাঁ, এটা পড়েছিলাম দাদার কাছ থেকে, এটা হচ্ছে হকির সঙ্গে যুক্ত। বিষয়টা বুঝতে পারলে? মুখস্থ যদি না হয় তো করতে হবে না, 2-3বার করে রিভিশন করো বারবার, ঠিক আছে। চলো দেখো, পরে প্রশ্ন বলছে যে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার মাধ্যমে সরকার কর্তৃক কেনা গম এবং চালের মতো খাদ্যশস্যকে কি বলা হয়? সেটা হচ্ছে নিরাপদ দোকান বা বাফার স্টক বলা হয়, মাথায় রাখবে। এবার দেখো, এই যে FCI বলে, তো ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া অনুযায়ী সকল মানুষের জন্য খাদ্যের সহজলভ্যতা, অ্যাক্সেস যোগ্যতা এবং ক্রয় ক্ষমতা খাদ্য নিরাপত্তার অধীনে পড়ে। পরীক্ষায় এমন দিয়ে দেবে যে FCI অনুযায়ী সকল মানুষের জন্য খাদ্যের সহজলভ্যতা, অ্যাক্সেস যোগ্যতা এবং ক্রয় ক্ষমতা ড্যাশের অধীনে পড়ে, খাদ্য নিরাপত্তার অধীনে পড়ে, মাথায় রাখবে, ঠিক আছে। FCI বলে, তো ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, এটা 14ই জানুয়ারি 1965 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। আর এটা সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লি, ঠিক আছে, পড়ে নিবা। পরে প্রশ্ন দেখো কি বলছে। বলছে দক্ষিণ আমেরিকার হচ্ছে মহাদেশের মধ্যে কোন দেশটা আর কি জনসংখ্যার দিক থেকে বৃহত্তম? সেটা হচ্ছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকা মহাদেশের এই ব্রাজিল হচ্ছে জনসংখ্যার দিক থেকে বৃহত্তম, ঠিক আছে। আর দেখো, আয়তন ও জনসংখ্যার দিক থেকে তোমার হচ্ছে বিশ্বের মধ্যে ব্রাজিল কিন্তু 5ম বৃহত্তম দেশ। আর এশিয়া মহাদেশের মধ্যে চীন রয়েছে, ঠিক আছে, চীন জনসংখ্যার দিক থেকে বৃহত্তম। আফ্রিকা মহাদেশের নাইজেরিয়া হচ্ছে জনসংখ্যার দিক থেকে বৃহত্তম। উত্তর আমেরিকা মহাদেশের তোমার হচ্ছে যুক্তরাষ্ট্র, ঠিক আছে, রাজ্য নয় কিন্তু যুক্তরাষ্ট্র জনসংখ্যার দিক থেকে বৃহত্তম। এগুলো কিন্তু মাথায় রাখবে। পরে প্রশ্ন দেখো কি বলছে।
বলছে নিচের কোনটি তড়িৎ চুম্বকীয় আবেশের ভিত্তিতে কাজ করে, সেটা অপশন অনুযায়ী সঠিক উত্তর জেনারেটর। মাথায় রাখবে জেনারেটর হলো তড়িৎ চুম্বকীয় আবেশের ভিত্তিতে কাজ করে। এবার দেখো যে চুম্বকীয় শক্তি অপসারণের পরেও চুম্বকীয়তা ধরে রাখার শক্তিকে বলা হয় পুনরায়তা। মাথায় রাখবে তড়িৎ প্রবাহ যখন সলিনয়েডের মধ্যে দিয়ে যায় তখন এটি দণ্ড চুম্বক হিসাবে কাজ করে। মাথায় রাখবে। তারপর দেখো অ্যালনিকো, মাথায় রাখবে গুরুত্বপূর্ণ, অ্যালনিকো স্থায়ী চুম্বক তৈরির জন্য খাদ হিসাবে ব্যবহৃত হয়। তার সাথে দেখে নাও আর একটা পয়েন্ট, 1 মিনিট। দেখো যে চুম্বকীয় কম্পাসে একটি চুম্বকীয় সূচ যা সর্বদা উত্তর দক্ষিণ, কোন দিক, উত্তর দক্ষিণ নির্দেশ করে। মাথায় রাখবে, ঠিক আছে। আচ্ছা, পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্রের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহ উৎপন্ন করার প্রক্রিয়াকেই তড়িৎ চুম্বকীয় ইন্ডাকশন বলা হয়। ঠিক আছে, এগুলো কিন্তু পড়ে নিবা। আচ্ছা, পরে প্রশ্ন দেখো কি বলছে। বলছে যে ভারতের তোমার হচ্ছে রাজ্যের রাজ্যপাল নিয়োগের জন্য সর্বনিম্ন বয়স কত, 35 বছর বয়স। এবার দেখে নাও রাজ্যপাল, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এদের সর্বনিম্ন বয়স হচ্ছে 35 বছর। তারপর দেখো মুখ্যমন্ত্রী, লোকসভার স্পিকার, লোকসভার সদস্য, এমএলএ হতে গেলে সর্বনিম্ন বয়স হচ্ছে 25 বছর। রাজ্যসভার সদস্য হতে গেলে সর্বনিম্ন বয়স কিন্তু 30 বছর। পঞ্চায়েত, পৌরসভার সর্বনিম্ন বয়স হচ্ছে 21 বছর। মাথায় রাখবে সুপ্রিম কোর্টের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, ক্যাগ, ইউপিএসসি চেয়ারম্যান হতে গেলে এদের হতে গেলে কি এদের সর্বোচ্চ বয়স সীমাটা, মাথায় রাখবে এদের সর্বোচ্চ বয়স সীমাটাই পরীক্ষা আসে, সেটা হচ্ছে 65 বছর বয়স হচ্ছে এদের সর্বোচ্চ বয়স সীমা। ঠিক আছে, 1 মিনিট। হ্যাঁ, চলো তার সাথে দেখে নাও আর একটা পয়েন্ট, তুমি দেখে নাও যে হাইকোর্টের বিচারপতি আর অ্যাডভোকেট জেনারেলের সর্বোচ্চ বয়স সীমা হচ্ছে 62 বছর বয়স পর্যন্ত। গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো পড়ে নিবা। দেখো পরে প্রশ্ন কি বলছে। বলছে নিচের কে জিমনাস্টিক্সের সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে দীপা কর্মকার। মাথায় রাখবে তিনি হচ্ছেন জিমনাস্টিক্সের সঙ্গে যুক্ত। এবার দেখো এই জিমনাস্টিক্সের সঙ্গে যুক্ত কিছু ব্যক্তি আছেন গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষা আসার মতো, একটু দেখে নাও। দেবযানী সামন্ত, শেফালি মৌলিক, প্রীতি দাস, অরুণা রেড্ডি, রাকেশ কুমার, আশিস কুমার, বিবেক মিশ্র, তারপর হচ্ছে প্রবীণ শর্মা, অলোক রঞ্জন। নামগুলো 2-3 বার পড়বা, দেখবো অটোমেটিক মাথায় চলে আসবে, হ্যাঁ আমি পড়ে নিয়েছি এগুলো জিমনাস্টিক্সের সঙ্গে যুক্ত, এনারা সকলেই। ঠিক আছে, এইভাবে কিন্তু পড়ে নিবা। দেখো পরে প্রশ্ন কি বলছে। বলছে তপন কুমার পট্টনায়ক কোন নৃত্যকলায় সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছিলেন? ছৌ। মাথায় রাখবে তপন কুমার পট্টনায়ক ছৌ নৃত্যকলার সঙ্গে যুক্ত, যিনি তিনি হচ্ছে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছিলেন। আচ্ছা দেখো ছৌয়ের অর্থ হচ্ছে ছায়া বা মুখোশ। এই নৃত্যকলা পূর্ব ভারত বলে তো পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ডের জনপ্রিয়। মাথায় রাখবে, ঠিক আছে। পশ্চিমবঙ্গের ছৌকে বলা হয় পুরুলিয়া ছৌ, উড়িষ্যার ছৌকে বলা হয় ময়ূরভঞ্জ ছৌ, আর ঝাড়খণ্ডের ছৌকে বলা হয় সেরাইকেল্লা ছৌ। এবার দেখো এই পশ্চিমবঙ্গ যে পুরুলিয়া ছৌয়ের জন্য বিখ্যাত একজন ব্যক্তি গম্ভীর সিং মুড়া, যিনি কিন্তু সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন। আর এই যে ময়ূরভঞ্জ ছৌয়ের জন্য অনন্তচরণ সাঁই, যিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান। আর এই সেরাইকেল্লা ছৌয়ের জন্য একজন বিশেষ ব্যক্তি তপন কুমার পট্টনায়ক, যিনি তোমার হচ্ছে এই সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান। এই নাম দুটো কিন্তু অবশ্যই মাথায় রাখবে, এটা এসছে পরীক্ষায় পিবিএস এসছে, এবার কিন্তু দুটোর মধ্যে একটা তুলে দিতে পারে। চলো পরে প্রশ্ন দেখো। বলছি যে নিচের কোনটিতে সামুদ্রিক গরু বা যাকে বলা হয় ডুগুং, ঠিক আছে, ডুগং পাওয়া যায় আর কি, একটু দেখে নাও। তা সেটা হচ্ছে মাথায় রাখবে মান্নার উপসাগরে। কি বললাম? মান্নার উপসাগরে সামুদ্রিক গরু বা ডুগং পাওয়া যায়। ঠিক আছে, দেখো সামুদ্রিক অশ্ব বা শ্রী হর্স, এটা হচ্ছে ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ উপকূলীয় অঞ্চলে দেখা যায়। আচ্ছা দেখো তার সাথে দেখে নাও যে ম্যানেটিস, মাথায় রাখবে ম্যানেটিস এক ধরনের সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী, যারা মান্নার উপসাগরে দেখা যায়। চলে আসি পরের প্রশ্নে, যে নিম্নলিখিত কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্য জাগই একটি প্রধান শৈলী? সেটা হচ্ছে মণিপুরী শাস্ত্রীয় নৃত্যের একটা প্রধান শৈলী হলো জাগই। দেখো মণিপুরী ভারতের মণিপুর রাজ্যের প্রাচীন শাস্ত্রীয় নৃত্য। এই নৃত্যের প্রধান 2টি ভাগ, একটা হচ্ছে জাগই আর একটা হচ্ছে চোলম। তো এই জাগই হলো লাস্য প্রকৃতি নৃত্য, আর এই চোলম হলো তাণ্ডব করে নৃত্য পরিবেশন করায়, তাণ্ডব প্রকৃতি। ঠিক আছে, তার সাথে দেখে নাও মণিপুরের কিছু গুরুত্বপূর্ণ নৃত্যশৈলী, যেমন লাই হারাওবা। মাথায় রাখবে লাই হারাওবা, এটা হচ্ছে মহাবিশ্বের সৃষ্টিকে এই নৃত্যশৈলীর মাধ্যমে তুলে ধরা হয়েছে। এগুলোও কিন্তু মাথায় রাখবে, পরীক্ষায় কিন্তু এইভাবে কনসেপচুয়াল প্রশ্ন দিয়ে দিতে পারে, যে বলে দিল যে যে হচ্ছে নিম্নলিখিত কোন নৃত্যশৈলী হচ্ছে মণিপুরের হচ্ছে বাসিন্দারা আর কি তোমার বলে দিল যে মহাবিশ্বের সৃষ্টিকে সেই নৃত্যশৈলীর মাধ্যমে আর কি তুলে ধরে। বুঝতেই পারছো যে এখনকার সময় প্রশ্ন কিন্তু এরকম কনসেপচুয়াল দেয়, সেই জন্য কিন্তু এইগুলো ডিটেলসটাও পড়বা। তাহলে দেখো লাই হারাওবা হলো মহাবিশ্বের সৃষ্টিকে এই নৃত্যশৈলীর মাধ্যমে তুলে ধরা হয়েছে। দেখো কাবুই নৃত্য, কাবুইও কিন্তু মণিপুরে তোমার হচ্ছে গাংনাগাই উৎসবের সময় ড্রাম বাজিয়ে এই নৃত্য পরিবেশন করা হয়। তাহলে দেখো গাংনাগাই উৎসব কোথাকার, তুমি জেনে গেলে যে এটা হচ্ছে মণিপুরের। আর এই গাংনাগাই উৎসবের সময় কিন্তু তোমার এই কাবুই নৃত্যটা পরিবেশিত হয় ড্রাম বাজিয়ে। ঠিক আছে, ড্রাম বাজিয়ে।
থাংটা, থাং থাং কথার অর্থ হচ্ছে তরোয়াল, আর টা মানে বর্ষা। তা যুদ্ধের অসাধারণ কৌশল প্রদর্শন করেই কিন্তু এই নৃত্য আর কি মণিপুরের ঐতিহ্যবাহী একটা মার্শাল আর্ট, মাথায় রাখবে। দেখো পরের প্রশ্ন কি বলছে, যে বিখ্যাত ভারতীয় বক্সার মেরি কম কোন রাজ্যের অধিবাসী বা কোন রাজ্যের বাসিন্দা? ঠিক আছে, মণিপুরি, মাথায় রাখবে মণিপুর। ঠিক আছে, মণিপুরি নয়, মণিপুর রাজ্যের আর কি বাসিন্দা ভারতীয় বক্সার মেরি কম। তিনি 2013 সালে পদ্মভূষণ আর 2020 সালে পদ্মবিভূষণ পুরস্কার পান। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, তুমি যদি লক্ষ্য করে দেখো, তুমি লক্ষ্য করে দেখবা যে 2000 এই যে এই রিলেটেড প্রশ্নগুলো দেখবা তুমি 2022-এ, 2024 তোমার হচ্ছে এই যে 24-এর যে পরীক্ষাগুলো হলো সেখানে কিন্তু দেখবা 18, 19 সালের প্রশ্ন কিন্তু তুলে দিয়েছে আর কি। ঠিক আছে, ঠিক একই রকম তোমাদের এই 25-এ যে পরীক্ষাটা হবে সেখানেও কিন্তু তুমি দেখে নিবা যে তোমার এই 20 সাল 21 সালে যারা এই পদ্মভূষণ, পদ্মবিভূষণ বা পদ্মশ্রী পেয়েছেন এই বিভিন্ন সঙ্গীত নাটক একাডেমিতে বা বিভিন্ন শাস্ত্রীয় নৃত্যে, সেখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। এর উপরেও কিন্তু আমি তোমাদের ক্লাস আনবো, অসুবিধা নেই, এগুলো পড়ে নিবা। ঠিক আছে, তারপরে দেখো মিতালি রাজ, তিনি হচ্ছেন ক্রিকেটার একজন। এগুলো হচ্ছে দেখো ব্যক্তির নাম, আর এখানে হচ্ছে তোমার ব্যক্তি বা মহিলার নাম, আর এখানে হচ্ছে তোমার কি কোন খেলার সঙ্গে যুক্ত, আর এখানে কোন রাজ্যের অধিবাসী বা কোন রাজ্যের বাসিন্দা, একটু দেখে নাও। মিতালি রাজ ক্রিকেট রাজস্থান, স্মৃতি মান্ধানা ক্রিকেট মহারাষ্ট্র, সাইনা নেওয়াল ব্যাডমিন্টন হরিয়ানা, পিভি সিন্ধু ব্যাডমিন্টন তেলেঙ্গানা। তারপর দেখে নাও অদিতি অশোক গলফ খেলার সঙ্গে যুক্ত, কর্ণাটকের বাসিন্দা। মীরাবাই চানু ভারোত্তোলক খেলার সঙ্গে যুক্ত, আর মণিপুরের বাসিন্দা। সাক্ষী মালিক কুস্তি হরিয়ানা, দ্যুতি চাঁদ দৌড় উড়িষ্যার, দীপা কর্মকার জিমন্যাস্টিক ত্রিপুরা। এই যে কটা দিয়েছি সব কটাই কিন্তু গুরুত্বপূর্ণ, কোনোটা বাদ দিব না। পরীক্ষায় আসলে পরে এই যে কোন ব্যক্তি যদি কোনো খেলোয়াড় বা কোনো ব্যক্তি যদি বলে দেয় অ্যাথলেটিক্স যে হচ্ছে তিনি কোন রাজ্যে বাসিন্দা, তাহলে এর মধ্যে থেকে তুমি পাবা। সেইভাবেই কিন্তু আমি একদম বাছাই করে তুলে দিয়েছি। যাই হোক, দেখো তোমাদের এই হচ্ছে এইভাবে তুমি কন্টিনিউগুলো পড়ে যাও, কোনো সমস্যা হলে আমাকে সেটা জানিয়ে দেবা। ঠিক আছে, যদি কোনো সমস্যা হয় সবাই ভালো করে পড়বা। ঠিক আছে, রাখছি, জয় হিন্দ।